তো আজকের লেকচার হচ্ছে 3। আহ, গত ক্লাসে আমরা সোয়াপ ইনস্ট্রাকশন পর্যন্ত স্টাডি করছিলাম। তো আজকে আমরা এর পরের পার্ট অ্যাড ইনস্ট্রাকশনে যাব। অ্যাড ইনস্ট্রাকশনটাও এর আগে আমরা যে গত ক্লাসে মুভ ইনস্ট্রাকশন যেটা দেখছিলাম সেটারই মতো। শুধু পার্থক্য হচ্ছে যে আগে আমরা জাস্ট এটা ফরম্যাটটা দেখি, তারপর পার্থক্যটা বলতেছি। যে অ্যাড ডেস্টিনেশন কমা সোর্স, এটা আমরা এর আগেও মুভ ইনস্ট্রাকশনে যেটা দেখছিলাম ঠিক সেরকমই এখানেও আছে। মুভেও ছিল মুভ ডেস্টিনেশন কমা সোর্স, কিন্তু পার্থক্যটা কিরকম এটা যদি এক্সাম্পল দেখি তখন আমরা বুঝতে পারবো। মুভ যখন আমরা করতেছি তখন ডেস্টিনেশন কমা সোর্স বলতে বোঝানো হচ্ছে যে সোর্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ডেস্টিনেশন লোকেশনে কপি অথবা লোড হবে। একই রকম ভাবে পরেরটা যেটা আছে আমরা সেটা দেখতেছি, বাট যখন আমরা অ্যাড এর ক্ষেত্রে আসব সেটার মানে হচ্ছে যে সোর্স আর ডেস্টিনেশনের ভ্যালু দুইটা যোগ করব, অথবা ডেস্টিনেশন আর সোর্স এর ভ্যালু যোগ করব। দুটার ভ্যালু যোগ করব কারণ এখানে অ্যাড করতে বলা হয়েছে। যোগ করার পর রেজাল্টটা তো কোন এক জায়গায় রাখতে হবে, সেটার জন্য ডেস্টিনেশন লোকেশন যেটা সেই লোকেশনে আমরা রেজাল্টটা স্টোর করব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া, এটা এক্সপ্লেনেশন দেওয়া অথবা মিনিং দেওয়া। অ্যাড এ কমা আর টু মানে হচ্ছে এ প্লাস আর টু করবো, যে ভ্যালু আসে সেটাকে আমরা ডেস্টিনেশন এ তে রাখবো। প্রথমে যেটা থাকবে সেখানে আমরা রেজাল্টটা স্টোর করব। এখানে এমনও হতে পারে এই আর টুর পরিবর্তে কোনো নাম্বার দেওয়া আছে, যেমন আমি তোমাদের যদি লিখে দেখাই তখন হয়তো বুঝতে ইজি হবে। যেমন এখানে এতটুকু দেখলাম যে অ্যাড এ কমা আর টু, এটার পরিবর্তে আমরা এরকমও লিখতে পারি অ্যাড এ কমা হ্যাশ 25H, এভাবেও আমরা লিখতে পারি। এটার মিনিং কি? এটার মিনিং ওই একই রকম, শুধু হচ্ছে a is equal to a plus 25 হেক্সাডেসিমাল নাম্বার, আর উপরেরটা ছিল a equal to a plus r2, সেম স্টাইল এভাবে। এবং যখন আমরা এরকম নাম্বার লিখে কাজ করব তখন কিন্তু এটা কোনো মতেই সামনে দেওয়া যাবে না। সামনে দিলেই রেজাল্ট ভুল আসবে, রেজাল্ট ভুল না, প্রোগ্রাম ভুল আসবে, এ প্রোগ্রাম এরর যেটাকে বলে সেটা আসবে এবং প্রোগ্রাম রান হবে না। তো আমরা এইভাবে লিখে কাজগুলা করব, যেভাবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই সেম জিনিস, জাস্ট একটা আরেকটা এক্সাম্পল এখানে দেয়া সেম স্টাইলে, যে মুভ একটা ভ্যালু নিলাম, মুভ আরেকটা ভ্যালু নিলাম, এবং এরপর করলাম কি মুভ এ কমা জিরো করলাম। এ কমা জিরো করার কারণ হচ্ছে যে এতে অন্য কোনো ভ্যালু আগে থেকে থাকতে পারে। এখন যদি এটা থাকে তখন সেটা আমরা ক্যালকুলেশন, যদি এটা থাকে তখন আমরা এটার যেহেতু অ্যাড করব, তো অ্যাড যদি এর আগের ভ্যালু যদি ক্লিয়ার না করি তখন সে ভুল রেজাল্ট দিবে। সেটার জন্যই প্রথমে এ কে ক্লিয়ার করা হলো। ক্লিয়ার করার পর আমরা এটার সাথে অ্যাড এ কমা আর ফাইভ করতেছি, তখন হবে কি 0 + r5 = r5 হবে। তারপর আবার আরেকটা ভ্যালু নিলাম অ্যাড এ কমা r7, তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি r5 আর r7 দুইটা যোগ করে যা আসে সেই ভ্যালুটা আসবে। এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল, এরকমই প্রোগ্রাম পরীক্ষায় আসবে এমন কোনো জরুরি না। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য যে এটা কিভাবে কাজ করতেছে। যখন আমরা যোগ করতে যাব, অফকোর্স যেখানে আমরা ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের ভ্যালু মাস্ট বি 0 করতে হবে। এখানে আমরা কি করছি, এখানে আমরা ডেস্টিনেশনের ভ্যালু 0 করি নাই, আমরা করছি প্রথম ভ্যালুটা এ তে নিছি, দ্বিতীয় ভ্যালু আরেকটায় নিছি, নিয়ে দুইটা যোগ করে দিছি, যে কারণে আমাদেরকে ফাইনাল যে ডেস্টিনেশন রেজিস্টারটা আছে সেই ডেস্টিনেশন রেজিস্টারটাকে আমাকে 0 করতে হচ্ছে না। কিন্তু এখানে এই জায়গায় যেটা করা হয়েছে, এই জায়গায় করা হলো অন্য কোনো এক জায়গায় রাখা হয়েছে প্রথমে। রাখার পরে
আমরা ফাইনালি যে ডেস্টিনেশন রেজিস্টারে রাখবো এ রেজিস্টার, সেটাকে ক্লিয়ার করতে হবে, না হলে সে কাজ করবে না। এখন মানে কাজ করবে কিন্তু ভুল রেজাল্ট দিবে। তো সেজন্যই প্রথমে এটাকে খালি করে নেওয়া হলো। খালি করে নেওয়ার পরে তারপর এই দুইটা লাইন করা হলো যে এই দুইটা ভ্যালু যেন যোগ হয়। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন, দুটাতেই এখানে আমি 25 আর 34 যোগ করতেছি, এখানেও কিন্তু আমি 25 আর 34 যোগ করতেছি। তাহলে এই দুটার মধ্যে যে এখানে 3 লাইনের প্রোগ্রাম লিখলাম আর এখানে 5 লাইনের প্রোগ্রাম লিখলাম, কোনটা ভালো এবং কেন ভালো? কেউ কি বলতে পারবে যে এই দুইটা প্রোগ্রামের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো? না স্যার। আচ্ছা, এটার প্রোগ্রামের নিয়ম হচ্ছে সব সময় যত ছোট প্রোগ্রাম লেখা যায় তত ভালো। এই যে এইখানে যে কাজটা করছি, এখানে অ্যাকচুয়ালি করা হচ্ছে কি 5টা লাইন দেওয়া হচ্ছে, 5বার 5টা কাজ করা হচ্ছে, আর উপরে 3টা কাজ করা হচ্ছে। তো অবশ্যই 5টা কাজের চেয়ে 3টা কাজ করতে সময় কম লাগবে। এটা হচ্ছে প্রথম কথা, অর্থাৎ টাইমিংটা বেশি। টাইমিংটা আমাদেরকে চিন্তা করতে হবে কত দ্রুত আমি কাজটা কমপ্লিট করতে পারতেছি। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যত ছোট প্রোগ্রাম হবে মেমোরি পরিমাণ তত কম লাগবে। র্যাম মেমোরি বলি অথবা অন্য যে কোনো মেমোরি আমরা বলি না কেন, মেমোরি কম লাগবে। মেমোরি যত কম হবে একই রকম ভাবে আমাদের স্পিডও বেশি হবে, সাথে কস্টিংও কম পড়বে। খরচ খরচ কম পড়বে। তো ইঞ্জিনিয়ারিং এর প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে যত আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রথম দিকে আমাদের এই কথাটা বলা হয়েছিল যে মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য। তার মানে হলো যে আমি যত কম সোর্স, যত কম ডিভাইস ইউজ করব এবং যত কম ডিভাইস ইউজ করে আমি আমার যে মেইন কাজটা আছে সেটা যেন ঠিক মতো হয়, মেইন কাজ বা যে কাজটা দেওয়া হয়েছে সেটা যেন ঠিক মতো হয়, যদি এটা আমরা করতে পারি তখন আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো। ম্যাক্সিমাম আউটপুট মানে হচ্ছে ইফিসিয়েন্সি অনেক বেশি হবে এবং সেই সাথে প্রফিটও বেশি হবে। তো ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য এই পয়েন্ট গুলোকে খেয়াল রাখতে হয় যে যত যেটাই হোক না কেন, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এ হোক না কেন, মিনিমাম কাজ করব এবং ম্যাক্সিমাম বেনিফিট পাবো। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য। তো সেজন্য এইটা এই 3 লাইনের প্রোগ্রামটা হচ্ছে বেটার দেন এই 5 লাইনের প্রোগ্রাম। একই রকম ভাবে আমরা এবার আসব সাব বি ইনস্ট্রাকশন। সাব বি মানে হচ্ছে সাবট্রাকশন উইথ বড়। বড় বলতে বোঝানো হচ্ছে যখন আমরা ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন একটা বাংলায় কথা আছে ধার নেয়া, যে আগের লেভেল থেকে ধার নেয়া। তো এই ধার নেয়াকে ইংলিশে বলা হয় বড়। তো প্রথম দিকের ইনস্ট্রাকশন গুলোতে খুব সম্ভবত, এটা তো অনেক পরে আসছে, প্রথম দিক বলতে বোঝাচ্ছে 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর আসছে। এই মাইক্রোপ্রসেসর তো 1981 সালে 10 বছর পর আসছে। মাইক্রোপ্রসেসর বলি বা মাইক্রো কন্ট্রোলার বলি। তো এই এর আগে হয়তোবা বড় ঠিক মতো কাজ করতো না। তো এইটা বোঝানোর জন্য বড় যে ঠিক মতো কাজ করতেছে সেটার জন্যই এই সাব বি অংশটা দেয়া হয়েছে, যে এটা দিয়ে বোঝানো হয়েছে যে হ্যাঁ এখন বড়টা ঠিক মতো কাজ করতেছে। তো এটা জাস্ট এক্সট্রা একটা বি দেয়া হয়েছে, পরবর্তীতে আবার বি সরাই দেওয়া হয়েছে। পরবর্তী ইনস্ট্রাকশন গুলোতে বি এখন আমি দেখি নাই। প্রথম দিকে বি ছিল না, পরে বি অ্যাড করছে। তো আমরা আপাতত যেহেতু 8051 মাইক্রো কন্ট্রোলার স্টাডি করতেছি, তো 8051 মাইক্রো কন্ট্রোলারের সাব বি লেখা হয়, তো আমরা ওইভাবে সাব বি লিখবো। তো এবং ঠিক আগের মতোই যে সাবট্রাকশনটা কিরকম ওই এডিশনের মতোই, যে
এই যেটা আমরা এটা এখানে যেটা দেখতেছি a, r3 এটা বলতে বোঝানো হচ্ছে a থেকে r3 বিয়োগ করব। a মাইনাস r3 ডেস্টিনেশন মাইনাস সোর্স। r3 মাইনাস a হবে না কখনোই, ঠিক আছে? সব সময় ডেস্টিনেশন মাইনাস সোর্স করব এবং যে রেজাল্টটা আসে সেটা আমরা a তে স্টোর করব। ডেস্টিনেশন হচ্ছে a তে স্টোর করব, অর্থাৎ এটাকে সংক্ষেপে এভাবে বলতে পারি ডেস্টিনেশন ইজ ইকুয়াল টু ডেস্টিনেশন মাইনাস সোর্স। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। তো এখানে ওই আগের মতোই, যেমন মুভ একটা ভ্যালু এ তে দেওয়া হয়েছে, আরেকটা ভ্যালু r3 তে দেওয়া হয়েছে, তারপর এই সাব বি এটা এভাবে রাখলো। এখানে একটা ফাংশন আছে ক্লিয়ার সি ফাংশন অথবা ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনটা আমরা পরবর্তীতে বুঝবো, আপাতত জাস্ট এটা মুখস্থ। এটা মুখস্থ ঠিক না, আমাদের প্রয়োজন পড়তেছে না। এটার এক্সপ্লেনেশনটা এই মিড টার্মের শেষ দিকে হয়তো আমরা পাবো। মানে শেষ দিক বলতে শেষ সপ্তাহে, আরো 2 সপ্তাহ ক্লাস আছে আগামীতে। মিড টার্ম পরীক্ষার আগে আরো 2 সপ্তাহ, মানে 4টা ক্লাস আছে। তো শেষ সপ্তাহে আমরা এইগুলো নিয়ে কাজ করব। এরপর আসতেছি আইএনসি ইনস্ট্রাকশন। আইএনসি মানে হচ্ছে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন। ইনক্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে ডেস্টিনেশন রেজিস্টারটা আমরা লিখব, সেই ডেস্টিনেশন রেজিস্টারের ভ্যালু 1 করে বাড়ায় দিবে। যেমন আইএনসি এ যদি লিখি তাহলে এটার মিনিং হবে a ইকুয়াল টু a প্লাস 1, অর্থাৎ a এর ভ্যালু 1 বাড়াই দিয়ে সেটা আবার a তে রাখো। আইএনসি বি মানে হচ্ছে b এর ভ্যালু 1 বাড়াই দিয়ে সেটা আবার a তেই রাখো। একই রকম ভাবে ডিইসি ইনস্ট্রাকশন, যেটার কাজ হচ্ছে আইএনসি এর বিপরীত, অর্থাৎ আইএনসি 1 করে বাড়াই দিচ্ছিল, ডিইসি 1 করে কমাই দিবে। যেমন ডিইসি এ ইকুয়াল টু হচ্ছে a ইজ ইকুয়াল টু a মাইনাস 1, মানে a এর মান যা ছিল সেটা 1 কমাই দিয়ে যা হয় সেটা আবার a তে স্টোর করো। তো এটা খুব কঠিন কিছুই না। যেমন এর ভ্যালু যদি আইএনসি যদি চিন্তা করি, এর ভ্যালু যদি 5 হয় তাহলে আইএনসির ভ্যালু মানে হবে, যদি করি তখন এর ভ্যালু 6 হয়ে যাবে। আবার যদি এর ভ্যালু 5 হয়, ডিইসি যদি করি, এর ভ্যালু 5 হলে ডিইসি করলে এর ভ্যালু 4 হয়ে যাবে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশনের কাজ। এরপর আসবো মাল্টিপ্লাই ইনস্ট্রাকশন বা মাল ইনস্ট্রাকশন, MUL। তো এটা হচ্ছে গুণ করা। গুণ করা বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি যে 2টা নাম্বার থাকবে, সেই 2টা নাম্বারকে আমরা গুণ করব। তো এইটার ফরম্যাট কি? এটার ফরম্যাট হচ্ছে একটাই, মাল এবি। অর্থাৎ এখানে এ আর বি ছাড়া আর কোনো রেজিস্টার গুণ করা যাবে না। যেমন আমরা যদি চাই এল এম এমইউএল R0 R2 লিখবো, যেন R0 ইকুয়াল টু এরকম একটা ভ্যালু পাই যে এই দুটোর গুণফল সে স্টোর করবে, না এরকম হবে না। ইন্টেল এটা সেট করে দিছে যে গুণফল শুধুমাত্র এ আর বি এর মধ্যেই হবে, অন্য কোনো রেজিস্টার গুণফলে অংশগ্রহণ করতে পারবে না। এটা ইন্টেল সেট করে দিছে। তো সেই হিসেবেই এখানে ওয়াল এ বি যেটা, সেটা এখানে জাস্ট এ আর বি থাকবে। এখন এখানে একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা খেয়াল করে দেখো। তোমরা হয়তো হেক্সাডেসিমাল জানি না কতটুকু ভালো বুঝো। তো এইখানে যে ক্যালকুলেশনটা আছে, এখানে নাম্বার যাই থাকুক, রেজাল্টটা হেক্সাডেসিমাল বা বাইনারিতে স্টোর হয় এই জায়গায়। তো ধরে নিলাম প্রথমে মুভ a, #25 নিলাম, b, #65 দিলাম। তাহলে এই দুটাকে গুণ করে গুণ ফলটা আসবে, এই যে এখানে লেখা আছে, গুণ করে গুণ ফলটা আসবে E99। যখন এটা আমরা ক্যালকুলেটরে করব, আমি এটা তোমাদের দেখাবো একটু পরে। আহ, এটা যখন আমরা গুণ করব, 25 আর 65 যদি আমরা গুণ করি তখন রেজাল্ট আসবে E99। এখন E99 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তখন আমরা পাবো 12 ডিজিট পাবো। এর জন্য 4, 9 এর জন্য 4, পরের 9 এর জন্য 4। এটা কিভাবে আসতেছে একটু পরেই আসে, সেটা আমরা আজকে
কিছুটা বলবো, আর প্রয়োজনে না হয় নেক্সট ক্লাসে আবার বলবো। তো এই E99 এর জন্য এই E99 কিভাবে আসে সেটা আমরা পরে দেখতেছি। তো এখন এখানে যে 12 ডিজিট হয়েছে, এ আর বি রেজিস্টার, যেটা এর প্রত্যেকেই হচ্ছে 8 বিটের রেজিস্টার, কিন্তু রেজাল্ট আসছে 12 বিটের। তো যে কারণে ইন্টেল যেটা করছে সেটা হচ্ছে যে গুণফল সবসময় এ আর বি এর মধ্যে হবে, এবং গুণ ফলটা রাখার জন্য এটাকে দুইটা স্টেপে রাখা হবে। সেটা হচ্ছে যে শেষের যে দুইটা ডিজিট আসবে, অর্থাৎ এই শেষের যে 99, এই 99টা যাবে এ রেজিস্টার, শেষের লোয়ার পার্ট অফ দ্য রেজাল্ট বা অ্যান্সার এটা যাবে এ রেজিস্টারে, এবং হায়ার পার্ট যেটা, এটা হচ্ছে এখানে যদিও আমি জিরো লিখি নাই, কিন্তু তারপর এটাকে সামনে একটা এক্সট্রা জিরো অ্যাড করে এখানে এভাবে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ হচ্ছে বি একটা রেজিস্টার, বি রেজিস্টার যার 8টা ঘর আছে। আমরা এখানে 4টা ঘর বসাইতে পারতেছি ইতে, কিন্তু সামনে তো আরো 4টা ঘর আছে, কারণ হচ্ছে বি হচ্ছে 8 বিটের রেজিস্টার। আমি জাস্ট 4 বিট বসাইতে পারছি বি এর জন্য। তো বাকি 4 বিটের ভ্যালু কি? বাকি 4 বিটের ভ্যালু হচ্ছে জিরো। কেন জিরো? এর জিরো হওয়ার কারণ হচ্ছে, যদি আমরা এরকম একটা চিন্তা করি যে ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, ঠিক আছে, 10,000.50 ধরে নিলাম, 10,000 টাকা 50 পয়সা আছে। এখন এই 10,000 টাকা 50 পয়সা আমি এই 50-এর পরে এতগুলো জিরো লিখছি। খেয়াল করে দেখো, 50-এর পরে ধরে নাও আমি আরো 20টা বা 30টা জিরো লিখছি। এই 10,000 টাকা 50 পয়সা আর 10,000.5 এতগুলো যে শূন্য লিখছি, এই দুটার মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবা? স্যার ওই বেশি শূন্য দেওয়ার তো কোনো মানে হয় না, ওই 50ই তো বোঝাচ্ছে ফাইভ বেসিক্যালি পরে। এখানে যে শূন্যটা দিচ্ছি এটাতে কোনো ভ্যালু নাই। না স্যার, স্যার 5 পর্যন্ত দিলেই তো হয়। হ্যাঁ, এই আমরা যদি এই উপরের যে কথাটা, এটাকে যদি লিখি, যে আমি যদি এই এভাবেও লিখি, তিনটা কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। জি স্যার। ঠিক আছে, তিনটা অ্যাকচুয়ালি একই জিনিস বোঝাচ্ছে, যে কারণে শেষের জিরোর কোনো ভ্যালু নেই। আচ্ছা, এখন আসবো, যদি আমি এইভাবে লিখি, তখন কি হবে? যদি আমি এইভাবে লিখলাম, স্যার এটা ওই একই কথা। এটাও একই কথা, কিন্তু সামনে আমি যতই জিরো দেই কোনো ভ্যালু নেই, শেষেও যতই জিরো দেই কোনো ভ্যালু নাই, সেম নাম্বার। এখানে তিনটাই অ্যাকচুয়ালি সেম নাম্বার। তো এই জিনিসটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি, যে এখানে এই যে বি রেজিস্টার যেটা আছে, এটা তো একটা ফিক্সড করে দেওয়া আছে যে 8 বিটের একটা ভ্যালু আছে, বা 8 বিটের একটা মেমোরি আছে। এখানে 8টা বিটে কোথায় কি থাকবে সেটা আমাকে বলতে হবে, হয় 0 অথবা 1 বলতে হবে, তাহলে সে কাজ করতে পারবে না। তো যে কারণে সেখানে আমরা এই ই এর আগে একটা যদি জিরো বসাই দেই, তো এই জিরো বসায় বি ইকুয়াল টু 0h এটা করা হয়েছে। তার মানে হলো গুণ যখন করব সে সময় গুণ ফলটা শেষের 2 ডিজিট যাবে এ রেজিস্টারে, আর সামনের 2 ডিজিট যাবে, যেটা জিরো নাই, জিরো লিখে এখানে বি রেজিস্টারে যাবে। যদি কখনো দেখা গেল 2E99 এরকম রেজাল্ট আসছে, তাহলে এখানে হয়ে যাবে 2E বি ইকুয়াল টু 2E, এরকম ভ্যালু চলে আসবে। একইভাবে ডিআইভি ইনস্ট্রাকশন, ডিআইভি ইনস্ট্রাকশন বা ডিভিশন ইনস্ট্রাকশন যেটা, সেটাও শুধুমাত্র এ আর বি রেজিস্টারের মধ্যে হবে, অন্য কোনো রেজিস্টারে করা যাবে না। তো এটার ডিটেলটা কিরকম? ডিটেল হচ্ছে, মুভ একটা ভ্যালু নিলাম, এ তে 95, বি তে 10,
তাহলে যদি ভাগ করি 95/10 যদি ভাগ করি তাহলে ভাগফল কি হবে বলতে পারবা? যদিও এখানে দেওয়া আছে, যেমন ডিআইবি এবি যদি বলি, ভাগ করলে ভাগফল আসবে 9 এবং ভাগশেষ আসবে 5। ঠিক আছে, 95/10 যদি করি তাহলে অ্যাকচুয়ালি আসবে 9.5। তো 9.5 যেটা পয়েন্টের অংশটা, যেটা সেই অংশটা এখানে আসবে রিমাইন্ডারে ভাগশেষ হিসেবে। আর আহ, ভাগফল যেটা, যেটাকে ইংলিশে কোটিয়েন্ট বলে, সেটা আসবে এ রেজিস্টারে। তো এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। যেমন 97 যদি আমি করি 97/10, তখন সে অনুযায়ী যেরকম ভাগফল ভাগশেষ হবে সেভাবে তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এটা ওই আগের মতোই, খুব কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে ভাগফলটা আমি, ভাগফলের শেষ অংশ এ তে, সামনের অংশ বি তে, আর ভাগফল বলতেছি, গুণফল, গুণফলের শেষের অংশ এ তে এবং সামনের অংশ বি তে। আর ভাগফলের ক্ষেত্রে ভাগফলটা এ তে আর ভাগশেষটা বি তে রাখতে হবে। এটা হচ্ছে ইন্টেল সেট করে দিচ্ছে, এভাবেই আমাদেরকে রাখতে হবে, এর বাইরে আর কোনো ওয়ে নাই। এ বি শুধু হবে, অন্য কোনো রেজিস্টার ইউজ করা যাবে না। এটা শুধুমাত্র মাল্টিপ্লাই আর ডিভাইডের জন্য। অন্য যেগুলা আছে, যেগুলো দেখলাম, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, তারপর এখানে সাবট্রাক্ট, এদিকে এডিশন, মুভ, সোয়াপ, এগুলার জন্য যে কোনো রেজিস্টার হতে পারবে। R0 R1 এগুলা যে কোনোটা হতে পারবে, যে কোনো কম্বিনেশন হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মাল্টিপ্লাই আর ডিভাইডের ক্ষেত্রে এই স্পেসিফিক এই দুটাই হবে। তো এতটুকু যেটা আমরা দেখলাম, এইখানে কারো কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা, যে কোনো জায়গায় আর কি প্রশ্ন আসছে? স্যার ডিভিশনটা আর একটু বললে। আচ্ছা, ডিভিশনটা আরেকটু তোমাদের, আমি তাহলে এসে যাই, একটু হোয়াইট বোর্ডে যাই। এইটা যদি আমরা এভাবে চিন্তা করি, যেমন ধরো আমরা ভাগ করতেছি 95/10, এটা রেজাল্ট আসবে 9.5। ঠিক আছে, এখন আমি যখন মুভ এ করছি, মুভ এ কমা হ্যাশ 95, তারপর মুভ বি কমা হ্যাশ 10, তারপর ডিআইবি যখন করলাম, ডিআইবি এ বি, এটা যদিও দেখে গুণফলের মতো মনে হয়, বাট এটা গুণফল না। এটা যখন আমরা করব, তখন এটা রেজাল্টটা কি হবে? এটা রেজাল্ট হবে এ ইজ ইকুয়াল টু, এখানে যে আমরা 9.5 যেটা পাচ্ছি, সেই 9.5 কে আমরা এভাবেও লিখতে পারি, যে ধরো আম, এখানে ভাগশেষটা কত নিজেরা বলো। 0.5 কিন্তু ভাগশেষ না, ভাগশেষটা কত? যদি আমরা এই যে আম, এটা কিভাবে লিখে দেখাই, 5 হওয়ার কথা ভাগশেষ। ভাগশেষ এইভাবে, যদি আমরা এইভাবে ধরো পেন্সিল করি,
পেন্সিল এখানে আসবে না। ধরো এই জায়গায় আহ, এই এই যে 95 যেটা আছে, আমি এই জায়গায় একটু এখানে যদি এরকম 95 আমরা যদি এভাবে ভাগ করি, তাহলে আমরা যেখানে পাবো 9 90 আর এদিকে এই যে 5, এভাবে এরকম আমরা পাবো, তাই তো? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এইরকম ভাবে আমরা ভাগের এটা পাবো। তো এই যে 9 যেটা, এই 9টা থাকবে আমরা এই এ রেজিস্টারে যাবে, এবং যেহেতু এ রেজিস্টার হচ্ছে 8 বিটের, বাট এখানে তো আমি মাত্র 4 বিটের রেজাল্ট পাইছি, তো এই জন্য এখানে 09 লিখছি এই জায়গায়। আবার একইভাবে এটা হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষটাও 4 বিটের, বাট বি তো 8 বিটের, সেজন্য এখানে 05 লিখে এখানে এরকম লিখছি। আচ্ছা, একটু হোল্ড করো, একটা কল আসছে। জি স্যার। এই অংশটা কি বোঝা গেছে, যে এই ডিভিশনের যেটা আমরা করলাম, একটু ব্যাখ্যা যেটা দিলাম? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর লাস্ট অল্প একটু ছোট্ট একটা জিনিস যেটা আজকের জন্য, সেটা হচ্ছে এই এখানে যেটা হাইলাইট করলাম, এখানে খেয়াল করো, আহ, এখানে হচ্ছে একটা জায়গায় আমরা লিখছি, এখানে কিন্তু এইচ চিহ্ন দেই, এইচ লিখি নাই, আবার এখানে আবার এইচ লিখছি। দুটার মধ্যে পার্থক্যটা কি? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমি এইচ লিখি তখন সেটাকে হেক্সাডেসিমাল নাম্বার বলবো, আর যদি এইচ না লিখি তখন সেটা ডেসিমাল নাম্বার হবে। তার মানে হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি ডেসিমাল ভাগ করছি। ইন্টেল 8051 এটা ডেসিমাল ক্যালকুলেশন করতে পারে, আর আর হেক্সাডেসিমাল তো পারেই। কিন্তু এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমি হ্যাশ, ফর এক্সাম্পল ধরো আমি এখানে উদাহরণ হিসেবে ধরো এখানে এই যে হ্যাশ 95 যেটা আছে, এটার পরিবর্তে আমি হ্যাশ 9A লিখছি, আর তারপর আর হেক্সাডেসিমাল দেই নেই, এইচ লিখি নেই, এটা কিন্তু এরর দেখাইতে পারে। ঠিক আছে? আবার ডেসিমালে কোনো সমস্যা নেই, ডেসিমাল তো সবগুলোই নিয়ে নিবে, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে এখানে তোমাকে এইচ দিতে হবে, না হলে এরর আসতে পারে। তো আমরা চেষ্টা করব, যদি আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করি, অবশ্যই এইচ লিখে দেওয়া। আর ডেসিমাল নরমালি দেওয়া হবে না পরীক্ষায়, সবগুলোই হেক্সাডেসিমালই থাকবে, অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করে নিয়ে লিখতে হবে। তো ঠিক আছে, আজকে এখানেই তাহলে শেষ করি ক্লাস, যেহেতু উপস্থিতিও খুব কম, বেশি পড়ায় লাভ নেই, পরের টপিকটা বড় টপিক, ওই এটা আমাকে আবার রিপিট করতেই হবে। সো আজকে এখানেই শেষ করব। তোমাদের জাস্ট একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। হ্যাঁ, ওকে স্যার। ফেরদৌস আর মহসিন, তোমরা দুজন তো কোন ব্যাচের? আমি 44 ব্যাচের ফেরদৌস। ফেরদৌস হচ্ছে 44 আর মহসিন 43। ঠিক আছে, 40। জি ঠিক স্যার। আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।